হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা ডিসকাস করতে চলেছি পদার্থের প্রকৃতি নিয়ে। এটা ঠিক ক্লাস 8-এর ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার। তো সবার ফার্স্ট আমরা আগে জেনে নিই যে পদার্থ জিনিসটা কী। বৈজ্ঞানিক মতে আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা আশেপাশে যা কিছু দেখতে পাই, যার নির্দিষ্ট আয়তন আছে বা নির্দিষ্ট কোনো একটা স্থান দখল করে থাকে, যার মহাকর্ষীয় ধর্ম আছে, যার জড়তা ধর্ম আছে, তাকে আমি কি বলবো? পদার্থ বলবো। ঠিক আছে? এরপর পদার্থের পরে পদার্থের কিছুগুলো জিনিস জানি। পদার্থের অবস্থা। পদার্থ তিনটে অবস্থাতে থাকে। তিনটে অবস্থা: কঠিন অবস্থায় থাকে, নাহলে তরল অবস্থায় থাকে, নাহলে গ্যাসীয় অবস্থায় থাকে। তো এই তিনটে অবস্থার একে অপরের চেঞ্জেস আমরা করতে পারি। কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, বা গ্যাস থেকে তরল। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা এই চেঞ্জেসগুলো করতে পারি। এটা একটা পদার্থের অবস্থা: কঠিন, তরল আর গ্যাসীয়। এবার পদার্থের ধর্ম। পদার্থের ধর্ম হচ্ছে আমি কি? জড়তা ধর্ম। পদার্থের জড়তা ধর্ম মানে এই জিনিসটাই যে আমরা নিউটনের সূত্র আমরা জেনেছি। পদার্থের জড়তা ধর্ম এটা হচ্ছে কি, পদার্থ যদি আমার স্থির বস্তু হয়, সে জড়তা ধর্ম মানে সে অল টাইম আমার স্থির থাকতে চাইবে। তাকে যদি বাহ্যিক কোনো বল আমি প্রয়োগ না করি, সে অল টাইম স্থির থাকবে। তো এটা হচ্ছে ওর একটা মৌলিক ধর্ম। জড়তা ধর্মটা হচ্ছে ওর মৌলিক ধর্ম কোনো একটা পদার্থের। আর একটা সর্বজনীন ধর্ম হলো কি, আমরা যেহেতু মহাকর্ষে আছি, ঠিক আছে, তার জন্য একটা কি মহাকর্ষীয় ভর থাকবে। এটা হলো যে কোনো পদার্থের সর্বজনীন ধর্ম। তাহলে কি যে কোনো পদার্থের মৌলিক ধর্ম কি? মৌলিক ধর্ম হলো কি জড়তা ধর্ম। ঠিক আছে? অর পদার্থের সর্বজনীন যে ধর্ম আছে, সর্বজনীন ধর্মটা আমার কি? আমার অভিকর্ষীয় ভর। বোঝা গেল জিনিসটা? তাহলে এই পদার্থের অবস্থা জানলাম, পদার্থের ধর্ম জানলাম। এবার আমি যদি বলি পদার্থের গঠন। পদার্থের গঠন, পদার্থ কী নিয়ে তৈরি হয়? পদার্থ আমার পরমাণু নিয়ে তৈরি হয়। বোঝা গেল? তো চলো, তো এরপর আমি আমাদের চারপাশে এবার পদার্থ আমি জেনে নিলাম। তো আমাদের এবার চারপাশে যে কোনো বস্তুই আমাদের কি হয়? পদার্থ নিয়ে তৈরি হয়। ঠিক আছে? এবার নিচে কিছুগুলো আমি পদার্থের নাম দিয়ে দিয়েছি। ঠিক আছে? তারা কঠিনও হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে। তো তিনটে আমি তোমাদেরকে সবার আগে বললাম যে পদার্থের অবস্থা কী কী অবস্থায় থাকতে পারে: কঠিন, তরল, গ্যাসীয়। এই তিনটে অবস্থায় থাকতে পারে। তো তিনটে অবস্থায় থাকা এরকম কিছু পদার্থের নাম আমি নিচে দিয়ে দিয়েছি। যেমন পারদ, সোনা, অক্সিজেন, বরফ, জল, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, রূপো, কয়লা, তামা, গ্রানাইট, আলকাতরা, সালফার বা গন্ধক। সালফার বা গন্ধক, পটাশিয়াম ট্রাইক্রোমেট, ন্যাপথলিন, কর্পূর, পেট্রোল, হাইড্রোজেন, পোড়াচুন, নিশাদল, সোডিয়াম, ক্লোরোফোম, চুনাপাথর। তো আমি কিছুগুলো আমি ওদের যে ধর্ম আমি যেটা বললাম তোমাদেরকে অবস্থা, সেই অবস্থা অনুযায়ী কিছুগুলো আমি এখানে কঠিন, তরল, গ্যাসীয় সমস্ত পদার্থের এক্সাম্পল দেওয়া আছে। বোঝা গেল? তারপরে আমি ওইখানে যেগুলো দিয়েছিলাম, তো সেই পদার্থগুলোর নাম লিখে, তো কঠিন, তরল, গ্যাসীয় তোমরা এই টেবিলটা পূরণ করবে। ঠিক আছে? এবার পদার্থের কিছু দুটো জিনিস আবার থাকে পদার্থের নাম: বর্ণ এবং গন্ধ। পদার্থের বর্ণ এবং গন্ধ থাকে। ঠিক আছে? তো এরপর আমরা জানতে চাইব যে পদার্থের যে কঠিন, তরল আর গ্যাসীয় অবস্থাটা যেটা আছে। তো এখানে একটা আমার পরীক্ষা দেওয়া আছে, পরীক্ষাটা লেখা আছে। তো পরীক্ষাটার এটা হচ্ছে আমার টেবিলটা। ঠিক আছে? তো আমি একটা বরফ নিলাম। আমার বরফ কখন জমে বরফে পরিণত হবে? বরফটা আমি নিয়ে নিয়েছি। বরফটা আমার কি আছে? যে 0 ডিগ্রি উষ্ণতা আমার বরফ আছে। আমি থার্মোমিটার লাগিয়ে দেখছি 0 ডিগ্রি উষ্ণতা আর বরফটা আছে। এরপর এটাকে আমি কি করব? হিট দিতে থাকবো। ঠিক আছে? বা আমি থার্মোমিটার ততক্ষণ পর্যন্ত লাগানো থাকবে। তো আমার কি বরফের ক্ষেত্রে বরফ আমার যখন গলে যায়, সে 0 ডিগ্রি উষ্ণতার জলে পরিণত হয়। আবার কি 0 ডিগ্রি উষ্ণতার জল থেকে 0 ডিগ্রি উষ্ণতার বরফে পরিণত হয়। তো এই পরীক্ষার দ্বারা আমরা ধীরে ধীরে দেখতে থাকবো এবং নোট করতে থাকবো। আমি 0 ডিগ্রি উষ্ণতার বরফটায় রেখেছি, সে দেখছি থার্মোমিটারে কি স্কেল কত দেখাচ্ছে, 0 ডিগ্রি দেখাচ্ছে। আবার কি ও ধীরে ধীরে ও কী করবে? যখন ও বাইরে থেকে তাপ গ্রহণ করতে থাকবে, বাট উষ্ণতার কোনো রকম চেঞ্জ হয় না। আমি আগেও বলেছি কি উষ্ণতা কি জিনিসটা কি? উষ্ণতা হচ্ছে যে জিনিসটা কতটা গরম বা কতটা ঠান্ডা, এই জিনিসটা বোঝার জন্য একে কী করি? উষ্ণতা। আর হিট বা তাপ হলো কি এক প্রকার শক্তি, যেটা গ্রহণ বা বর্জন হতে থাকে। তার জন্য এই অবস্থার পরিবর্তনগুলো আমাদের ঘটে থাকে। তো আমার যখন কোনো একটা বরফ আছে 0 ডিগ্রি উষ্ণতার বরফ, সে আমার যদি বাইরে থেকে তাপ গ্রহণ করে, তাহলেই বাইরে থেকে তাপ গ্রহণ মানে কি? শক্তি গ্রহণ করছে। তো তাপ গ্রহণ করে সে ধীরে ধীরে বরফ থেকে জলে পরিণত হচ্ছে। বরফ থেকে আমার জলে পরিণত হলো, বাট ওর উষ্ণতা 0 ডিগ্রি থাকবে।
তারপর আমি পাত্রটাকে যদি বার্নার দিয়ে গরম করি, বার্নার দিয়ে গরম করলে সে ধীরে 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 তখন কী করবে, আবার আরও বেশি তাপ গ্রহণ করবে। তাপ গ্রহণ করতে করতে ও কী করবে, ফুটে বাষ্পে পরিণত হবে। তাহলে সবার ফার্স্ট কী অবস্থাটা ছিল, বরফ। বরফ আমার কি, কঠিন অবস্থা। কঠিন অবস্থা থেকে আমার কি হলো, আমার 0°C উষ্ণতার জলে পরিণত হলো, মানে কি তরল অবস্থা আসলো। এবার সেটাকে আমি যদি হিট দিই, হিট দিলে কি তরল অবস্থা থেকে আমার কি বাষ্পীয় অবস্থাতে আসলো। তাহলে কি আমি পদার্থের 3টে অবস্থা বললাম, কঠিন, তরল, গ্যাসীয়। তো আমরা এই পরীক্ষার দ্বারা যে বিভিন্ন চেঞ্জেসগুলো হয়েছে সেগুলো আমরা এখান থেকে লিখতে পারি, কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা। ঠিক আছে, এবার এখানে যে কঠিন, তরল, গ্যাসীয় যে অবস্থায় হয়েছে, আমি বরফ বরফ গল 0°C উষ্ণতার বরফ আবার কি গলে 0°C উষ্ণতার জলে পরিণত হলো, তরলে হলো। আবার কি আমরা কি জানি, জলের স্ফুটনাঙ্ক জিনিসটা কি, যে জল ফুটে বাষ্পে পরিণত হবে কত ডিগ্রি সি উষ্ণতায়, 100°C উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হবে। এবার এখানে কিছুগুলো আমাদের প্রভাব আছে, যেমন আমরা কি করি, যে গলন জিনিসটা আমরা কি বলি, দুটো বরফের টুকরোকে নিয়ে হাতে যদি আমি প্রেসার দিই, তাহলে দেখা যায় কি বরফ দুটো আমাদের চিপকে গেছে। কিছুক্ষণ পর যদি ছেড়ে দিই হাত দুটোকে, বরফ দুটো চিপকে গেছে। তার রিজনটা কি, তার রিজনটা হচ্ছে একটাই, যে প্রেসার দেওয়ার কারণে বরফের যে গলনাঙ্ক, বরফের গলনাঙ্ক আমার কমে গেছে। বরফের গলনাঙ্ক কমে গেছে, তাহলে কি বরফের গলনাঙ্ক কমে যায়, সে কি জলদি জলে পরিণত হচ্ছে। এবার যখনই আমি চাপটা হাঁটিয়ে নিচ্ছি, চাপটা হাঁটিয়ে নিলে সেই জায়গায় জলটা আমার কী হচ্ছে, ফির গলনাঙ্ক যখন বেড়ে যাচ্ছে, চাপটা সরিয়ে নিলে আবার কি গলনাঙ্ক বেড়ে যাবে। তাহলে কি গলনাঙ্ক বেড়ে গেলে কি ওই জায়গায় যে জলটা আছে সেটা কি ঘুরে বরফে পরিণত হয়ে যাবে। তো তাই দুটো বরফে চিপে রাখলে তো আমাদের বরফ দুটো চিপকে যায়। তাই সবসময় যে কোনো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, যে কোনো জিনিস প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে করতে হয়। এবার তো এখান থেকে আমার কি তরলে পরিণত হলো। এরপর তাহলে আমি কি চাপ প্রয়োগে আমার কি হয়, কঠিন থেকে তরলে পরিণত হতে সুবিধা হয়। আর আবার কি তরল থেকে আমার বাষ্পে পরিণত হলে তাতে আমার কি চাপের কি প্রভাব আছে সেই জিনিসটা ডিসকাস করছি। তো তাতে চাপের প্রভাব কী আছে, যখন আমি এই যে আমি যখন কি করলাম, যে বার্নার দিয়ে আমি যখন বার্নার দিয়ে তাপ দিচ্ছি, তাপ দেওয়ার সময় আমার কি হচ্ছে, যে জলটা ফুটে 100°তে গেল, বাট প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ আমার যদি বেশি থাকে, জল ফুটে বাষ্পে পরিণত হয়। আমরা এর আগে বাষ্পচাপ জিনিসটা নিয়ে ডিসকাস করেছি। বাষ্পচাপ জিনিসটাই কি, যে জল ফুটে যখন আমার বাষ্পে রূপান্তরিত হতে যাবে, মানে কি ফুটে যখন বাষ্প টোটালি বায়ুতে বায়ুতে বেরিয়ে আসতে চেষ্টা করবে, তখন যে সর্বোচ্চ চাপটা, যে চাপটার জন্য ততক্ষণ পর্যন্ত ফুটে বাষ্পটা বেরিয়ে আসতে পারছিল না, সর্বোচ্চ যে চাপের লিমিটটা, সেটাকে আমি কি বলি, বাষ্পচাপ বলে থাকি। আবার কি আমার যদি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ যদি আমার বেশি থাকে, তাহলে আমি কি বাষ্পটা ইজিলি জল থেকে উড়ে বাইরে বেরোতে পারবে না এয়ারে। ঠিক আছে, তো আমার যদি চাপ বেশি থাকে তাহলে আমার কী হবে, স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। ঠিক আছে, আর চাপ কম থাকলে স্ফুটনাঙ্ক কমে যাবে। তাই এই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে, যে সমস্ত জিনিস যে আমাদের সব একুরেট পাওয়ার জন্য প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে করতে হয়। ঠিক আছে, তো চাপ প্রয়োগে আমার কি হয়, গলনাঙ্ক আমার কমে যায়, আবার কি চাপ প্রয়োগে স্ফুটনাঙ্ক আমার বেড়ে যায়। এই জিনিসটা এখানে বোঝা গেল তোমাদের। তো এখানে কিছুগুলো পদার্থের আমি কি দিয়ে দিয়েছি, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দিয়ে দিয়েছি। যেমন আমার কি জিঙ্কের গলনাঙ্ক 420, মানে কি জিঙ্ককে 420°C টেম্পারেচার যদি দিই, তাহলে জিঙ্কটা আমার গলে যাবে। সোনা 1063°, খাদ্য লবণ 801, লোহা 1530, রূপো 962, অ্যালুমিনিয়াম 659। এবার কি স্ফুটনাঙ্ক মানে কি, তরলটা আমার কি ফুটে বাষ্পে পরিণত হবে। এটা হলো কি কঠিন থেকে তরল, 3টে অবস্থা, কঠিন থেকে তরল কিছুগুলো এক্সাম্পল। এবার কি আমার তরল থেকে বাষ্প মানে গ্যাসে, তাহলে কি জলটা 100°C উষ্ণতায় কি ফুটে বাষ্পে পরিণত হয়। ক্লোরোফর্ম 100°C উষ্ণতায় ফুটে পরিণত হয়। বেনজিন 80.1, ইথাইল অ্যালকোহল 78.3, পারদ 357। ঠিক আছে, অ্যাসিটোন 56। এবার আরেকটা জিনিস আমাকে এই যে গ্যাসীয় অবস্থায় গেল, আবার এই জিনিসটা গ্যাসটা আবার কি কনডেনসেশন বা ঘনীভবন। সবার ফার্স্ট হলো কঠিন থেকে তরল গলন, বা কঠিন থেকে তরল গলন হলো। এবার গলন থেকে আমার গলন হলো। এবার আমার কি হচ্ছে, যে তরল থেকে গ্যাসে মানে হলো স্ফুটন হয়ে গেল। এবার গ্যাস থেকে আমি যখন আবার তরলে ফিরে আসবো, সেটা হলো আমার কি, সেই জিনিসটাকে আমার কী বলবে, আমার সেই স্ফুটন বা বাষ্পীভবন হলো। এবার ওইখান থেকে গ্যাস থেকে যখন আবার ঘুরে আমার তরলে পরিণত হবে, সেই জিনিসটা আমার কী বলছে, কনডেনসেশন বা ঘনীভবন। আবার যদি আমার কোনো তরল পদার্থ যেমন জল জমে বরফে পরিণত হয়, ঠিক আছে, কঠিন থেকে এই তরল থেকে যদি আমার কঠিন হয়, তখন সেই জিনিসটা আমার কী বলে, কঠিনীভবন।
বোঝা গেল জিনিসটা? তাহলে আমার কি গলন হলো ফুটন বা বাষ্পীভবন, বাষ্পীভবন থেকে আমার কি ঘনীভবন, আর ঘনীভবন থেকে ঘনীভবন হলো, ঘনীভবন কি তরলে পরিণত হলো, এবার তরলটা আমার কি আমার যদি ইয়েতে পরিণত হয় কঠিনে, ঠিক আছে, তো তখন সেটাকে কী বলে কঠিনীভবন। বোঝা গেল জিনিসটা? তো এখানে এই স্লাইডটাই দেওয়া আছে যে কঠিন থেকে আমার যখন আমার তরলে পরিণত হচ্ছে তখন সেটাকে আমার কী বলে গলন বলছে, ঠিক আছে। আবার তরলটা আমার যখন গ্যাসে রূপান্তরিত হচ্ছে, তরলটা গ্যাসে রূপান্তরিত হলো তখন আমার কি স্ফুটন বা বাষ্পীভবন বলছে। এবার গ্যাসটা যখন তরলে পরিণত হচ্ছে সেটাকে আমি কী বলবো, আমি কনডেনসেশন বা ঘনীভবন। যখন আমাদের শিশির কীভাবে তৈরি হয়, যে গ্যাস থেকেই মানে কি জলীয় বাষ্পটাই আমার কি ঠান্ডা হওয়ার কারণে ফির জলবিন্দু আকারে শিশিরে পরিণত হয়ে যায়। তাহলে গ্যাস থেকে তরল, সেটা হচ্ছে আমার কি ঘনীভবন। আর তরল থেকে কঠিনীভবন মানে আমার কি, তরল থেকে আবার কঠিন মানে কি কঠিনীভবন। তো কঠিনীভবন হচ্ছে মানে কি তরলটা মানে জলটা জমে আবার ঘুরে বরফে পরিণত হওয়া, এটাকে কী বলছে কঠিনীভবন। এরপর আমার কি পদার্থের, যেমন আমি এখানে আগেই এক্সাম্পলটা দিলাম যে কঠিন থেকে গ্যাসীয় অবস্থা বা গ্যাসীয় অবস্থা থেকে কঠিন অবস্থা। কঠিন পদার্থ আমার যদি তাপ গ্রহণ করে তাহলে আমার কি হয় গ্যাসে রূপান্তরিত হয়, আর তাপ বর্জন করে আমার কি হয় আমার কঠিন পদার্থে পরিণত হয়। যেমন সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, যেমন এটা বরফকে আমি যদি রাখি, বরফ আমার কী হবে যখন বরফটা গলে জলে পরিণত হচ্ছে, দ্যাটস মিন তার মিনিংটা হচ্ছে এটাই যে বরফটা আমার কি করে তাপ গ্রহণ করে প্রকৃতি থেকে তাপ গ্রহণ করার কারণে বরফটা গলে আমার কি হয় জলে পরিণত হয়। আবার কি আমাকে জলকে যদি আবার ঘুরে বরফে পরিণত করতে হয় তাহলে আমার কী করতে হবে, জলকে ধীরে ধীরে তাপ বর্জন করতে হবে। তা সেম জিনিস সেটা আর কি কঠিন আর তরলের মধ্যে একটা এক্সাম্পল, এটা কঠিন আর গ্যাসের মধ্যে। কঠিন থেকে যখন গ্যাস হতে হবে তখন তাহলে আমাকে কী করতে হবে, তাপ গ্রহণ করতে হবে, ঠিক আছে। এবার যখন গ্যাস থেকে কঠিনে যখন পরিণত হবে তখন আমাকে কী করতে হবে, তাপ বর্জন করতে হবে। বোঝা গেল জিনিসটা? তো এখানে একটা পরীক্ষা, যেমন সমস্ত পদার্থের আমার কি হয় যে তিনটে অবস্থা থাকে না। যেমন কঠিন তরল গ্যাস, জল থেকে আমার কি জল তরল অবস্থায় আছে, সেটা আমার কি কঠিনও হয়, তাপ বর্জন করে আমার কি হচ্ছে কঠিনে পরিণত হচ্ছে, আবার কি তাপ গ্রহণ করে আমার কি বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে জলের তিনটে অবস্থা আছে, কঠিন তরল গ্যাসীয়। কিছু কিছু পদার্থ আছে যাদের তিনটে অবস্থা থাকে না, তাদের দুটো অবস্থাও থাকতে পারে। যেমন আমার কি ওর কঠিন অবস্থা গ্যাস অবস্থা দুটো অবস্থা থাকতে পারে। যেমন এটা কর্পূরের হচ্ছে কর্পূর যে আছে, কর্পূরের আমাদের কর্পূরে আমাদের দুটো অবস্থা। কর্পূর আমরা পুজোর কাজে ইউজ করে থাকি। কর্পূর আমরা সলিড ফর্মে পাই, মানে কি কঠিন অবস্থাতে আমরা কর্পূরটা পেয়ে থাকি। বাট আমরা যখন কর্পূরটাকে জ্বালাই, মোমবাতি যেমন আমাদের দেখতে লাগে কর্পূর আর মোমবাতি সেম, বাট দেখা যায় যে আমরা কি মোমবাতি জ্বালালে কি মোমবাতি থেকে আমাদের তরল অবস্থায় পাই, ঠিক আছে, ড্রপ পড়তে থেকে তরল অবস্থায় পাই। বাট কর্পূর কী হয় উবে যায়। আমরা যখন কালী পুজোয় ফানুস ওড়াই তাতেও দেখি এটা গ্যাস জেনারেট হয়, তো তার কারণে আমার ফানুসটা উড়ে। আমরা এটা ইউজ করেছি, ঠিক আছে। তো কর্পূরের দুটো অবস্থা, কর্পূর দেখতে সলিড ফর্মে থাকে, কর্পূর কঠিন অবস্থায় থাকে, আর কর্পূরকে আমি যদি তাপ দিও তাপ গ্রহণ করলেও কী হয় গ্যাসে পরিণত হয়, ঠিক আছে। কর্পূরের দুটো অবস্থা। এখানে একটা পরীক্ষা দেওয়া আছে, একটা চীনামাটির পাত্র নেওয়া আছে, পাত্রের মধ্যে আমার কি কর্পূর নেওয়া হয়েছে। এবার কর্পূর নেওয়ার পরে আমার কি নিচ থেকে এবার কী করা হচ্ছে, তাকে ওই চীনামাটির পাত্রটাকে আমার কী হচ্ছে ফানেল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এবার ফানেলের মুখে আমার কি করা হয়েছে, তুলো দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর বাটার পেপার দিয়ে ফানেলটাকে ঢেকে দেওয়া হয়েছে। এবার কি নিচে আমার কি বার্নার দিয়ে হিট দেওয়া হচ্ছে। হিট দেওয়ার ফলে কর্পূরটা আমার কী হবে গ্যাসে তাপ গ্রহণ করতে গ্যাসে পরিণত হয়ে যাবে। দেখা যাবে যে ফানেলের চারপাশে আমার কী হয়েছে গ্যাস পরিণত হয়েছে। তো কর্পূরের আমরা দুটো অবস্থা দেখে থাকি, একটা হলো কঠিন আর একটা হলো আমার গ্যাস, একটা হলো আমার কি গ্যাসীয় অবস্থা, ঠিক আছে। তো ন্যাপথলিন, আয়োডিন, অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে একটা জিনিস আমার মনে রাখতে হবে, অ্যামোনিয়াম ক্লোরাইডকে আমরা কী বলে নিশাদল। তাহলে নিশাদল কাকে বলা হয়, অ্যামোনিয়াম ক্লোরাইডকে। কর্পূরের বদলে আমাদের ন্যাপথলিনও আছে, ন্যাপথলিনও আমার কি কঠিন আর গ্যাসীয় দুটো অবস্থা আছে, তরল অবস্থা নেই। আয়োডিনের আমার কি হয় যে দুটো অবস্থা পাওয়া যায়, আমার কঠিন অবস্থা আর গ্যাসীয় অবস্থা। তাহলে কি দুটো অবস্থা কার কার পাওয়া যায়, এরকম যদি আমাকে এক্সাম্পল যদি জানতে চায় তাহলে আমার কি কর্পূর হয়ে গেল, ন্যাপথলিন হয়ে গেল, আয়োডিন হয়ে গেল, আর অ্যামোনিয়াম ক্লোরাইড। আর অ্যামোনিয়াম ক্লোরাইডকে কী বলা হয় আমার নিশাদল কাকে বলা হয় অ্যামোনিয়াম ক্লোরাইডকে। তো আমরা এতক্ষণ ধরে যে জিনিসগুলো পড়লাম, তো এখানে যে পদার্থের কঠিন তরল গ্যাস আমাকে দিয়ে দিয়েছে তাদের নির্দিষ্ট আকার আছে না নেই, এই ছকটা টেবিলটা পূর্ণ করবে। নির্দিষ্ট আয়তন আছে কি নেই, প্রবাহী ধর্ম আছে কি নেই, প্রবাহ মানে বয়ে যেতে পারে কি নেই,
ঠিক আছে? এবার চাপ প্রয়োগ করলে কিসব পরিবর্তন হয়, স্থির চাপে বা তাপ প্রয়োগ করলে, স্থির চাপে তাপ নিষ্কাশন ঘটলে। তো তোমরা নিজের থেকে এই টেবিলটা করার চেষ্টা করবে। আর আমি এই পিপিটিটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। তোমাদের যদি এই টেবিলটা করতে অসুবিধা হয়, আমি সেখানে এটার অ্যান্সার করে পাঠিয়ে দেবো। ঠিক আছে? তো চলো আজকের মতো এখানেই শেষ। আর অবশ্যই ভিডিওগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করো আর শেয়ার করার চেষ্টা করো। চলো নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।